এদিকে সেই বাস দুর্ঘটনার ড্রাইভারের বক্তব্য প্রকাশ হয়েছে। মূল রহস্য উন্মোচন হয়, অনেক লাশের হিসাবও এই মুহূর্তে গোপন রাখা হয়েছে। আপনারা যারা ভুল নিউজ দিতেছেন যে চালক পলায় গেছে গা, আসলে এটা ভুল। চালক যদি পলায় যেত তাহলে আজকে লাশ নিতে আসতাম না আমরা। ড্রাইভাররা কখনো পলায় না। ড্রাইভারটা চায় যে একটা যাত্রী সুরক্ষিত থাকুক, বেঁচে থাকুক, সবসময় চায় যাত্রী। দুর্ঘটনাস্থল রাজবাড়ির দৌলতদিয়ায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, যুক্ত হবে তার সাথে। তুহিন জানাবে যে ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিচ্ছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি নেন, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে অ্যাক্সিডেন্টের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে, আমাদের শরীফ ভাইয়ের ছেলে, আর ওনার বাগনি। দর্শক, খেলাটা কিন্তু ঘুরে গেছে। মঞ্চে যা ঘটলো তা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হলো দাদাগিরিকে দেওয়া একটা সরাসরি চাপে টাকা। সই হয়ে গেল সেই ঘোষণাপত্র। আমার আম্মু বাসের ভিতর ছিল। আমরা আরিচা থেকে আমাদের ডুবুরি টিম আসছে, তারা অলরেডি কাজ করতেছে। আমাদের ঢাকা থেকে ডুবুরি টিম আসতেছে। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে বাস থেকে 23টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে পরিচয় শনাক্তের পর 21টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে ঘটনা তদন্তে দুটি আলাদা কমিটি গঠন করেছে নৌ পরিবহন ও রাজবাড়ী জেলা প্রশাসন। রাজবাড়ির সেই বাস দুর্ঘটনা নিয়ে অনেক তদন্ত হয়েছে এবং তদন্তে ভয়াবহ অনেক তথ্য সামনে আসে আজকে। দর্শক শ্রোতা, এই বাস দুর্ঘটনার লাশের হিসাব কিন্তু কেউ মিলাতে পারছিল না। দেশের প্রত্যেকটা জনগণ এই দুর্ঘটনার বা এই বাসের যেখানে ঘটনাটি হয়েছিল সেই দিকে তাকিয়েছিল। এখন দেখতে পারি সেই বাসের চালককে নিয়ে অনেক কথা সামনে আসে এবং অনেকের বক্তব্য প্রকাশ্যে আসে। সেই বাসের যাত্রীর মুখ থেকে অনেক সত্য ঘটনা আসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বাস ড্রাইভারের বিষয়ে এবং যাত্রীরা যা যা বলতেছে, মূল তথ্যগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিকটি দেখতে পারবেন। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি নেন, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পরে এখন আপনার মানে আমাদের যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ওই ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। নদীতে যা পড়লে পারে তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে অ্যাক্সিডেন্টের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে, আমাদের শরীফ ভাইয়ের ছেলে, আর ওনার বাগনি। ওই 2টা বাচ্চা মারা যায়। ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি ওইখানে আমি যখন বাসের মধ্যে পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালা ধরার পরে আপনার আরও আমার 2 জন একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি নেন। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। এই কাহিনী। আমি তারপর ওঠার পরে আমার গায়ে সাদা একটা শার্ট ছিল, প্রিন্টের সাদা শার্ট। আমি ওইখানে পল্টনের উপরে ওঠার পরে আমি প্রায় ওইখানে আধা ঘন্টা শুয়ে থাকার পরে ওইখান থেকে আমি জামতলা পর্যন্ত আর কি একাই আসি গাড়িতে। তখন আমার চেঞ্জ ছিল এখানে। তারপর আমার ছোট ভাইরা জামতলা ওরা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। একটা প্রশ্ন, ড্রাইভারের লাশ পাওয়া গেছে। ড্রাইভার আপনার ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। ড্রাইভার তখন ছিল পানির মানে চায়ের দোকানে। হ্যাঁ, ড্রাইভার তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি,
উনি ওইখানে চায়ের দোকানে স্টক করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দেয়নি, গাড়ি টান দিছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার হচ্ছে স্টক, মানে ওইটা দেখে ওই সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টক করে মারা গেছে। আচ্ছা, আর ওই মানে আপনি তো গাড়িতে ছিলেন, জি জি। যে হেল্পার ছিল হ্যাঁ, সে কি মানে বাঁচতে পেরেছিল কিনা বা লাভটা পেয়ে? আমি হেল্পারের সম্বন্ধে আমি কোনো কিছু শিওর মানে বলতে পারবো না যে আসলে কে বাঁচছে বা জীবিত উদ্ধার হয়েছে না মারা গেছে, শিওর আমি বলতে পারবো না। কতজন যাত্রী ছিল ওইখানে নারী? যাত্রী হচ্ছে আপনার 40 সিটের গাড়ি, পুরো গাড়িটাই ফ্লাপ। তারপর হচ্ছে সবার 12 থেকে 13 জন বাচ্চা ছিল। হ্যাঁ, তা এভারেজে আপনার 50 প্লাস ছিল মানে যাত্রী আর কি, বাচ্চা টাচ্চা সহ ড্রাইভার মানে এগুলো সহ আপনি 50 জন প্লাস ছিল। দুর্ঘটনাস্থল রাজবাড়ির দৌলতদিয়ায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, যুক্ত হব তার সাথে। তুহিন, জানাবে যে সকাল থেকেই তো আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে, এখনো কারো বেঁচে ফেরার সম্ভাবনা রয়েছে কিনা? কতজন মোট নিখোঁজ, আর যাদের মরদেহ উদ্ধার করা হলো তাদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া কোন পর্যায়ে আছে? 23 জনের ভিতরে প্রায় সকলেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজন বাদে আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছিলাম, বাকি এই পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে সকালবেলা কিছুক্ষণ বিরতি দেওয়ার পর, অর্থাৎ ভোরবেলা যে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তারপরে বেশ 2 ঘন্টা বিরতি দিয়ে আবারও নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল, তারা নতুন করে আবার তৎপরতা শুরু করেছে। অর্থাৎ এই যে দুঃখজনক একটি ঘটনা গতকাল ঘটেছে, সে দুঃখজনক ঘটনার ফল হিসেবে আমরা এখন পর্যন্ত 23 জনের মরদেহ এইখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন এমনকি ধারণা করা হচ্ছে বেশ কিছু মরদেহ এখনও নিখোঁজ, যদিও আমরা সকাল থেকে একজন বাদে কাউকেই তার স্বজনদের খোঁজ করতে এখানে দেখিনি। তবে বাস্তবতার নিরিখে বা যাত্রীর সংখ্যা যে ধারণা করা হচ্ছিল 40 থেকে 42 সিটের যে পরিবহন গাড়ি, সে বাসে যে একদম ভরপুর যাত্রী ছিল, সেই হিসেব করে এখনও ধারণা করা হচ্ছে 5 থেকে 10 জন বা সংখ্যা আর একটু বেশি হতে পারে, এই পরিমাণ সংখ্যা এখনও নিখোঁজ রয়েছে। আর যেটা আপনি বলছিলাম যে অদক্ষ চালক এবং অদক্ষ চালকের অপেশাদার আচরণ, এমনকি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, এটা প্রাথমিকভাবে বলাই যায়। কারণ আমরা যে প্রাথমিকভাবে যে এখানে যে অবস্থা দেখছি বা সিসি ক্যামেরার ফুটেজ, এমনকি যে ওই দুর্ঘটনার সময়ের যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিক যেই পল্টনের যে অবস্থা, সেখান থেকে দেখা যায় যে বাসটি যে পজিশনে থাকার কথা ছিল সে না থেকে সে একঘেয়েমি করে, অর্থাৎ নিজের সিদ্ধান্তে সে অন্য ভিন্নভাবে পল্টনে ওঠার চেষ্টা করেছে এবং যেখানে নিয়ম একদমই নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এরকম একটি যাত্রীবাহী বাস কিভাবে পল্টনে এভাবে প্রবেশ করলো সেটা নিয়েও প্রশ্ন। যদিও এই এখানকার এই গুরুত্বপূর্ণ এই ঘাটটির পল্টনের আশপাশে কোথাও আমরা কোনো সিসি ক্যামেরা দেখিনি। তার মানে যে অপেশাদার আচরণের কারণে, তার খামখেয়ালির কারণেই এই ধরনের একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এখন পর্যন্ত আমরা 23 জন হতভাগার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। কারো স্বজন হারিয়েছে, তারা কত বড় ক্ষতি হয়েছে তা কল্পনার বাইরে। যদিও তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দুটি তদন্ত কমিটি, তাদের ফলাফলের পর আসলে কতটুকু কার্যকর হবে এবং ভবিষ্যতে এরকম শাসন আবার হবে কিনা সেই বিষয়টি পরবর্তীতে হয়তো দেখা যাবে। কিন্তু একের পর এক এই ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু সেই দুর্ঘটনাগুলো কমানোর জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের রাষ্ট্রীয় পদক্ষেপ বা কার্যকর পদক্ষেপ কী হয় সেটা ভবিষ্যতে হয়তো আবারও বলে দিবে। শাফিন। তুহিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এমন দুর্ঘটনায় আসলে ম্লান হয়ে আসে পুরো জাতির মুখ মন। একজন যাত্রী ছিলাম, যাত্রী থাকা অবস্থায় আমি গাড়ি উপরে ব্রেক অবস্থা ছিল, কোনো ফেরি ছিল না। ফেরি না থাকার কারণে ওই ছোট ফেরিটা মাত্র ভিড়ছে, আর ওই গাড়িটা উপরে দাঁড়ানো ছিল ঢাল অবস্থায়। পুরো যাত্রী ফিলাপ ছিল, প্রত্যেকটা সিটি যাত্রী ছিল। আমি 15 মিনিট বসে, তারপর 2 মিনিটের জন্য বেরোইছি। বেরোয়ার পরে পল্টন এসে খারাপ হয়েছে, পল্টন এসে বসে রয়েছি। বসে থাকা অবস্থায় হঠাৎ করে দিই আমার গাড়ি দ্রুত, মানে ঢাল থেকে ডাইরেক্ট শুরু হয়েছে, মানে দ্রুত স্পিড, টাকা ডাইরেক্ট যায় পানিতে, অ্যাঙ্গেল বরাবর মারি দিয়ে চাকা উঠে অর্ধেখানি যাওয়ার পরে ডান সাইডে আগে অর্ধেখানি গাড়ির অর্ধেখানি যাওয়ার পরে নিচে নামি গেছে মাথা, তারপরে ডান সাইডে হালকা করে কয়েক সেকেন্ডের ভিতরে গাড়ি আকার উল্টে আকার নিচে ডুবিয়ে গেছে। কি ঘটছিল সে সময়? চালকের চালকের এখানে
আমি কি বলবো, আমি ওই জায়গায় হতভম্ব হয়ে গেছি। আমি এতগুলো মানুষ দেখে যে এত আমার চোখের সামনে এই ঘটনা, আমি কিছু করতে পারছি না। মানে যে আমার অনেক বসে পড়ছে, আমি কি করবো, এর করণীয় কি? আমি থাকলে আমিও মারা যেতাম, আমি নিজেই মারা যেতাম। আমার ব্যাগও ছিল, গাড়ির ভিতর ব্যাগটাকে মাত্র উদ্ধার করলাম। আমার করণীয় ছিল 0 পয়েন্টের একটা প্রবলেম আছে, DYWTC আগে গাড়ি ছাড়িয়ে দিছে, কোনো ফেরি নাই। আর দ্বিতীয় হচ্ছে ড্রাইভারের দোষ আছে, ড্রাইভার হেল্পারের দোষ আছে, যোগান ছিল না। আর দ্বিতীয় হচ্ছে গাড়ি হাওয়া ছিল না, ব্রেক হয় নাই, গাড়িতে ব্রেক ছিল না, গাড়ি বন্ধ ছিল। ড্রাইভার বাঁচার চেষ্টা করলো না কেন? গাড়ি ড্রাইভার তো অনেক চেষ্টা করছে, ড্রাইভার পাওয়া গেছে, আমি দেখছি ড্রাইভার সহ চলে গেছে, কিন্তু পরে বের হয়েছে কিনা হয়েছে আমি দেখিনি। ড্রাইভার অল্প বয়সের ড্রাইভার, পাতলা করে ড্রাইভার, ওই হাতে আইডি কার্ড আছে, ড্রাইভার আছে, ওই ড্রাইভারই উপর থেকে আমি দেখছি, ওই ড্রাইভারের সিটে বসেছিল। ড্রাইভার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার চেষ্টা করছে গাড়ি বাঁচানোর জন্য, যাত্রী বাঁচানোর জন্য। এই আর কি, গাড়ি খালি মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই, মানে ব্রেক হয় নাই, গাড়িতে ব্রেক হয় নাই, এবং গাড়ি ছিল নিটলে, গাড়ি নিটলে ছিল। আর চেষ্টা করছে ড্রাইভার, অনেক চেষ্টা করছে, খারাপ ব্রেকে খারাপ বাড়া মারা ছিল, এবং ড্রাইভিং সিট সম্পূর্ণ বামে কাটা ছিল। তাও কিছু মানে নাই, বরাবর চলে গেছে, ডাইরেক্ট চলে যাওয়ার কয়েকজন যাত্রী ছিল। আপনি তো ছিলেন? আমি তো সিট গুনি নেই ভাই, আমি তো যাত্রী একজন। আমি তো উঠার পরে আমি সম্পূর্ণ সিট ফিল আপ ছিল, যদি 40 সিটের হয়, 52 সিটের হয়, আমি গুনি নেই। যদি হয়ে থাকে তাহলে অতগুলি যাত্রী ছিল, কিন্তু আমার সাথে ওই হাইজের ওই জায়গায় গাড়িটা ছিল ঢালে 4-5 জন নামছে আমার সাথে। আমি সর্বশেষ নামছি, নামার পর আমি ওই পল্টনে এসে ওই জায়গায় ওই দাঁড়া ছিলাম, ওই পাশে বসেছিলাম, মোবাইল টিপতেছে। 2 মিনিটের ভিতরে গাড়ি ছুটে গেছে, মানে এক অটো শুরু করছে, গাড়ি স্টার্ট ছিল না, বন্ধ ছিল, ড্রাইভার স্টার্টে বসেছিল। এই তো। আর মানে আমি দেখে ওই জায়গায় কয়েক মিনিট বসেছিলাম, এটা দেখে মানে গাড়ি নগদ সেকেন্ডের ভিতরে। গাড়ির মধ্যে যাত্রীর পাশাপাশি সব সিট ফ্লাপ ছিল এবং ছিল আপনার শিশু ছিল কতজন? আমি তো আর গুনি নেই, প্রত্যেকটা ম্যাক্সিমাম মহিলারা ছিল গাড়ির মধ্যে, ম্যাক্সিমাম মহিলা যাত্রী ছিল। আর গাড়ি ডুবে গেছে, আর দেওয়ার কোনো ওয়ে ছিল না। 4-5 জন কি নামতে পারতেন? 4-5 জন তো আগে থেকে নামছে, তারপর হচ্ছে ডুবার পরে কয়েকজন ভাসে উঠছে, আমি এটা দেখছি। আর কয়েকজন তো লাভ দিয়ে বেরোর কোনো পরিস্থিতি ছিল না, যে ডুব দিয়ে উঠাবে, কোনোই ছিল না, সম্পূর্ণ গাড়ি উল্টা ছিল, উল্টা হয়ে কয়েক সেকেন্ডের ভিতরে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে বাস থেকে 23টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে পরিচয় শনাক্তের পর 21টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে ঘটনা তদন্তে 2টি আলাদা কমিটি গঠন করেছে নৌ পরিবহন ও রাজবাড়ী জেলা প্রশাসন। খোঁজে অশ্রুসজল চোখ, দৌলতদিয়া ফেরিঘাট, পদ্মা পাড়ে দীর্ঘ প্রতীক্ষা। জীবিত না হোক, অন্তত মরদেহটা হলেও পেতে চান তারা। ভাই এবং ভাইস্তে নামেছিল, ভাবি এবং ভাস্তি ভিতরে ছিল। ভাবিকে পাওয়া গেছে, কিন্তু ভাস্তিকে এখনো পাওয়া যায়নি। বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তে যাত্রী বোঝাই একটি বাস ছিটকে পড়ে পানিতে। চোখের পলকে তলিয়ে যায় প্রায় 90 ফুট গভীরে। কেউ কেউ জানালা দিয়ে বের হতে পারলেও অধিকাংশই আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস, BIWTA ও নৌবাহিনীর ডুবুরি দল। উদ্ধার তৎপরতায় যোগ দেন স্থানীয়রাও। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় উদ্ধারকারী জাহাজ হামজা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় অভিযান। রাত যত গভীর হয় ততই ভারী হতে থাকে পরিবেশ। ধীরে ধীরে উপরে উঠে আসে ডুবে যাওয়া বাস, আর সঙ্গে সঙ্গে একে একে বের হতে থাকে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে পদ্মার পাড়। প্রায় 7 ঘন্টার চেষ্টায় রাত 12:30টার দিকে বাসটি পুরোপুরি তোলা হয় তীরে, কিন্তু তখনও শেষ হয়নি অপেক্ষা। নিখোঁজদের খোঁজে প্রহর গুনছেন স্বজনরা। আমার বাচ্চাকে পাই নাই, আমার বাচ্চার বয়স 7 মাস। আমার স্ত্রীকে পাইছি, ওর লাশ পাইনি, কিন্তু ওর ব্যাগটা পাইছি। এখানে ব্যাগ পাইছি, স্যাররা নিয়ে গেল ব্যাগ, কিন্তু ওর পাইনি। রাত 11টার দিকে ঘটনাস্থলে আসেন নৌ প্রতিমন্ত্রী। BIWTA কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পরিদর্শন করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অভিযোগ থাকে যে তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য। মারা যাওয়াদের দাফন কাফনের জন্য তাৎক্ষণিক
অর্থ সহায়তার কথাও বলেন তিনি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রাজবাড়ির বাস দুর্ঘটনার বিষয়ে এবং সেই ফেরিঘাটের মধ্যে যে অনেকে অনেক কথা বলতেছে সেইগুলা নিয়ে কথা হচ্ছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট বা এই ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।